শুভ দুপুর শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো, আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা এসে আমাদেরকে একবারে পরিবর্তন করে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা। আজকে প্রায় 7 মাস ধরে আমরা করোনার জন্য সবাই বাড়িতে বসে আছি, তোমরাও বাড়িতে বসে আছো। আর আমরা অনলাইন যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা দেখতেছো, পাশাপাশি সংসদ টেলিভিশনে বা কিশোর বাতায়নে যে ক্লাসগুলো প্রতিদিন নেওয়া হয়, সেই ক্লাসগুলো তোমরা ভালো মতো করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর একটি পাঠ আলোচনা করব। তোমরা যে যেখানে আছো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো তোমরা জানাবে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে। তোমরা যেভাবেই পারো, কল করে হোক আর মেসেঞ্জারের মাধ্যমেই হোক, কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মাল্টিমিডিয়া ক্লাস আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আজকের ক্লাসে তোমাদের সবাইকে এই শরৎকালের শিউলি ফুলের তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিচয় পর্বে আমি করুণাকান্ত রায়, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। তো আজকে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে কিছু অংশ আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা একটু লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথমেই আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো এবং এই ছবিগুলো দেখে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, প্রথমে আমরা কি ছবি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু সবাই জানি খুব সহজ একটি ছবি, যা শহর বন্দর শহরেই বিশেষ করে এটি দেখতে পাওয়া যায়। এটিকে আমরা কি বলি? রিক্সা। শিক্ষার্থী বন্ধু, এটিকে আমরা কি বলি? রিক্সা। তো দেখো শিক্ষার্থী বন্ধু, রিক্সা, আবার কেউ কেউ এটিকে রিক্সাও বলে থাকে। তাহলে এই যে রিক্সাকে কেউ কেউ আমরা কি বলতেছি? রিক্সা বলতেছি। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? শব্দের পরিবর্তন একটু হয়ে গেল। এরপরে দেখো যে ঝর্ণার মতো কি পড়তেছে? ঝর্ণা থেকে পানি পড়তেছে, পাহাড় থেকে পানি পড়তেছে বা জল পড়তেছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পানিকে আমরা কি বলি? অনেকে হানিও বলে থাকি। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? আমরা যে শব্দটা বলছি, শব্দের কি হলো? আমাদের যে ধ্বনিটা ছিল, এই ধ্বনিটা কি হয়ে গেল? পরিবর্তন হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কি? ধ্বনির পরিবর্তন। তো এই ধ্বনির পরিবর্তনে প্রথমেই আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব শিখন ফলে। তো শিখন ফলে তোমরা যা জানতে পারবে, ধ্বনি পরিবর্তন কি তা বলতে পারবে, ধ্বনি পরিবর্তন কত প্রকার ও কি তা বলতে পারবে, স্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি, বিষমীভবন ও ব্যঞ্জনচ্যুতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের এই ধ্বনি পরিবর্তন একটি আমরা মনে করব যে কঠিন একটা অধ্যায়। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, তো তাহলে তোমরা খুব সহজেই কি করতে পারবে? বলতে বা বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জানি যে ধ্বনি কি বা ধ্বনি পরিবর্তন কি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা কি বলতে পারি?
ধ্বনি বলতে পারি। তাহলে বাকযন্ত্র বলতে এই কণ্ঠ, ঠোঁট, দাঁত, জিহ্বা, গলনালী এগুলোর মাধ্যমে কি আসে, যে উচ্চারিত আওয়াজ আসে সেটিকে আমরা কি বলি, এই ধ্বনি বলি। আর পরিবর্তন, মূল শব্দ যখন আমরা সঠিকভাবে উচ্চারিত না করে সেই শব্দটিকে বা মূল শব্দটিকে যখন আমরা বিকৃতিভাবে কি করব, উচ্চারিত করব, তখনই আমরা তাকে কি বলতে পারি, ধ্বনি পরিবর্তন বলতে পারি। তো এই ধ্বনি পরিবর্তনে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ধ্বনি সৃষ্টি, পরিবর্তন ও ধ্বনি রূপান্তরে সবই কি বাকযন্ত্রের মাধ্যমে। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই আমরা কি বলতে পারি, ধ্বনি বলতে পারি। তো এই বাকযন্ত্র অর্থাৎ এখান থেকে শুরু করে মুখ, চোখ না শিক্ষার্থী বন্ধুরা, এই মুখ, ঠোঁট, জিহ্বা, গলনালীর মাধ্যমে এগুলোকে আমরা কি বলতেছি, বাকযন্ত্র বলতেছি। তাহলে এই কেন আমাদের ধ্বনি পরিবর্তন হয়, তো ধ্বনি পরিবর্তন হওয়ার কতগুলো আমরা কারণ দেখব। এই কারণগুলো হলো কি কি কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। প্রথমেই দেখি আমরা যে দ্রুত উচ্চারণ, তাড়াতাড়ি যখন আমরা কোনো উচ্চারণ করতে যাব তখনই কিন্তু কি হবে, এই ধ্বনির পরিবর্তন হয়। আঞ্চলিকতা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা গ্রাম থেকে শহরে আসি, গ্রামের ছেলে মেয়েগুলো সাধারণত আঞ্চলিকতার কারণেই আমরা কি করে থাকি, এই ধ্বনি পরিবর্তনটা হয়ে থাকে। মুখ বিবরের সমস্যা, জিহ্বা মনে করো আমার শর্ট অথবা আমার দাঁত নেই, তাহলেও কিন্তু আমার কি হয়ে যাবে, এই ধ্বনির পরিবর্তন হয়ে যাবে। তুমি যা উচ্চারিত করতে চাচ্ছ তা কিন্তু সঠিক আসবে না। এরপরে আলসেমি, খামখেয়ালিভাবে আমরা আলসেমি করি যে এই শব্দটি আমরা সঠিকভাবে উচ্চারণ করব না, সেই ক্ষেত্রেও কি হয়ে থাকে, ধ্বনি পরিবর্তন হয়। অতিরিক্ত স্মার্টনেস, ওভার স্মার্টনেস যেটাকে আমরা বলি, এটার কারণেও কি হয়, ধ্বনি পরিবর্তন হয়। আরও একটি যেটি আছে সেটা হচ্ছে প্রকৃতিগত কারণ। এই প্রকৃতিগত কারণও কি হয়ে থাকে, ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধ্বনি পরিবর্তনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দেখো এখানে কয় ভাগে দেওয়া আছে, দুই ভাগে। একটা হচ্ছে স্বরধ্বনি আর আরেকটি হলো ব্যঞ্জন ধ্বনি। আমরা জানি স্বর মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন মানে ব্যঞ্জন ধ্বনি মানে ব্যঞ্জনের। তো আমরা জানি স্বরধ্বনিটা হচ্ছে খুব সহজ, নিজে নিজেই যা উচ্চারিত করতে পারে তাই হলো স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি যখন স্বরধ্বনির সহযোগিতা নিয়ে উচ্চারিত হয় তখনই সেটিকে আমরা ব্যঞ্জন বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলোর আমরা ক্লাসিফিকেশন পরবর্তীতে একটার পর একটা আমরা জানব। তো এখন দেখো যে উচ্চারণের পরিবর্তন, তাহলে ধ্বনি পরিবর্তনটা কি হবে, উচ্চারণের পরিবর্তন, কি হবে না, অর্থের পরিবর্তন হবে না। তো এমসিকিউ প্রশ্নে এরকম থাকতে পারে যে ধ্বনি পরিবর্তন কি, তাহলে উচ্চারণের পরিবর্তন না অর্থের পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তনটা হচ্ছে কি, উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ধ্বনি পরিবর্তন কাকে বলে আমরা আরেকবার কি করে নিব, দেখে নিব। তাহলে মূল ধ্বনি, তাহলে আমার মূল ধ্বনি প্রথমে শিক্ষার্থী বন্ধুরা কি ছিল, রিক্সা। তাহলে মূল ধ্বনি উচ্চারণ না করে যখন বিকৃতভাবে আমরা কি করি, প্রকাশ করি, তখনই সেটিকে আমরা কি বলি, ধ্বনি পরিবর্তন বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি আমরা একটু আগে দেখলাম বা জানলাম। এই স্বরধ্বনি পরিবর্তনে আমরা প্রথমেই স্বরাগম সম্পর্কে জানব। স্বরাগম, স্বর মানে কি, স্বরবর্ণ, আগমন মানে স্বরের যখন প্রথম কি হবে, আগমন আসবে, তখনই আমরা তাকে স্বরাগম বলতে পারি। যেমন এখানে দেওয়া আছে যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদি, মধ্য বা অন্তে, আদি মানে প্রথম, তারপর মধ্যখানে মানে মাঝখানে, আর অন্ত মানে হচ্ছে বা অন্তে মানে হচ্ছে শেষ। তাহলে প্রথমে, মধ্য এবং শেষে স্বরধ্বনি এলে আমরা তাকে কি বলতে পারি, স্বরাগম বলতে পারি। তাহলে স্বরাগমটা হচ্ছে আদি, মধ্য আর অন্তে যখন কি থাকবে, স্বর উচ্চারিত আসবে, তখনই আমরা তাকে স্বরাগম বলতে পারি। তো
তো শিক্ষার্থী বন্ধু দেখো, এখন এই স্বরাগমকে 3টি ভাগে ভাগ করা যায়। এই 3টি ভাগের মধ্যে প্রথমে হলো আদি, যেটি আমি এর আগেও বলেছি যে মধ্য বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি, আর একটি হলো অন্ত স্বরাগম। তাহলে স্বরাগম হচ্ছে আদি, মধ্য, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, আর হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে পরীক্ষায় যদি আসে যে স্বরাগম কয় প্রকার, আমরা সহজেই উত্তর দিতে পারবো স্বরাগম হচ্ছে 3 প্রকার। তো এই স্বরাগমের এখন যে আদি স্বরাগম, আমরা আদি মানে প্রথম, আদি স্বরাগম কাকে বলা হয়? উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে, শব্দের শুরুতে, আদিতে মানে শুরুতেই স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মূল শব্দ যেমন আমি এখানে দিয়েছি স্কুল, এটি আমার হচ্ছে মূল শব্দ। আমরা সর্বদা পরীক্ষায় আমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে, তো আমার মূল শব্দের পাশাপাশি পরবর্তীতে এখানে আমি লিখেছি যে স্কুল। তো দেখো যে স্কুল শব্দটা এখানে স্কুল দেওয়া আছে, তাহলে শুরুতেই আমার প্রথমে কি দেওয়া আছে? রস্বই দেওয়া আছে। তাহলে মূল শব্দের পূর্বে যখন কি হবে, একটা স্বরধ্বনি আসবে, তখনই সেটিকে আমরা কি বলতে পারি? আদি স্বরাগম বলতে পারি। এরপরে দেখো স্টেশন, মূল শব্দ হচ্ছে আমার স্টেশন এবং স্টেশন। তাহলে স্টেশন মানে হচ্ছে কেউ কেউ আমরা স্টেশন বলে থাকি, স্কুল না বলে কি বলে থাকি? স্কুল বলে থাকি। ঠিক অনুরূপভাবে স্ত্রী, তাহলে প্রথমে আমার কি এসেছে? রস্বই এসেছে। রস্বইটা হচ্ছে আমার কি? আদি স্বরাগম, অর্থাৎ স্বর মানে হচ্ছে স্বরবর্ণ প্রথমে আমার এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, স্পর্ধা, আমরা অনেক সময় স্পর্ধা না বলে তোমার অনেক আস্পর্ধা হয়েছে, এরকম আমরা বলে থাকি। তাহলে এটাই আমার হচ্ছে কি, যখন আমরা কি বলে থাকি আঞ্চলিকতার ক্ষেত্রে, এই স্পর্ধা না বলে আস্পর্ধায় আমরা বলে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আঞ্চলিকতা থাকে বলে এটি হয়, কিন্তু আমাদের সর্বদা স্পর্ধা কথাটাই বলা শ্রেয়। তো এরপর মধ্য স্বরাগম, যেটিকে আমরা মধ্য বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলি। মধ্য মানে মাঝখানে যখন কি হবে? পরিবর্তন হবে বা স্বরের আগমন আসবে, তখনই আমরা সেটাকে মধ্য বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলতে পারি। যেমন সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির, তাহলে সংযুক্ত কি? সংযুক্ত মানে যোগ থাকবে, কি থাকবে? ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে মধ্য বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। তাহলে ব্যঞ্জন ধ্বনি শব্দ থাকতে পারে, তো মাঝখানে যদি কি হয়? মাঝখানে যদি স্বরের আগমন আসে, তাহলেই আমরা সেটিকে কি বলতে পারবো? মধ্য বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলবো। তো যেমন শিক্ষার্থী বন্ধু অ, ই, রস্বউ, এ, এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার কি? স্বরবর্ণ। তো প্রথমে দেখো মূল শব্দ হচ্ছে আমার রত্ন। এই রত্নটাকে এখানে যদি কি করা যায়? পরিবর্তন করা যায়, তাহলে রত্নকে আমরা রতন, যদি ভাঙ্গায় র, ত আর ন আছে কিন্তু, তাহলে এখানে আমার কি হলো? র, ত আর ন, তো রতন। তাহলে 1, 2, 3 এই 3টি বর্ণই আমার কি শিক্ষার্থী বন্ধুরা? ব্যঞ্জন বর্ণ। এই জন্য এখানে বলছে যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে, তাহলে এটি আমার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এটি হচ্ছে আমার মাঝখানের শব্দ। এই মাঝখানে স্বরধ্বনি আসলে, তাহলে স্বরধ্বনিটা কিভাবে আসলো? রত, অ ধ্বনি আসতেছে শিক্ষার্থী বন্ধুরা এখানে। এই জন্যই এটি আমার কি? এটিকে আমরা মধ্য স্বরাগম বলতে পারি। ধর্ম, ধর্ম, অনুরূপভাবে স্বপ্ন, স্বপন, তাহলে স্বপন পটা হচ্ছে আমার মাঝখানে অ ধ্বনি এসেছে, এটিকে আমরা কি বলতে পারি? মধ্য স্বরাগম বলবো। হর্ষ মানে বিষাদ, তো হরস ইত্যাদি। এরপরে দেখো রস্বইতে প্রীতি, ই ধ্বনি আসতেছে, তাহলে পিরিতি, তাহলে মাঝখানে আমার এখানে কি এসেছে?
মাঝখানে আমার ই ধ্বনি এসেছে, এই ইটা হচ্ছে আমার মাঝখানে এসেছে। অনুরূপভাবে ক্লিপ, কিলিপ, ফিল্ম, ফিলিম। তাহলে আমার মাঝখানে যখন পরিবর্তন হবে, অধ্বনির আগমন আসবে, তখনই আমরা সেটাকে মধ্য স্বরগম বলতে পারি। এরপর হচ্ছে মুক্তা, মুকুতা, তারপর তুর্ক, তুরুক, ভ্রু। তাহলে শিক্ষার্থী তোমরা দেখো, এটি তোমরা নিজেরাই করবে। তাহলে ভুরু ইত্যাদি। তো এরপর দেখো শেষের দিকে আরেকটি আমার আছে একার, গ্রাম। তাহলে এই গ্রামটাকে আমরা করেছি গেরাম, আ ধ্বনি এসেছে, এ ধ্বনি, গে ধ্বনি, গে। ব্রেক, পেরেক, ফ্রেশ, শ্রেপ, সেরেপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা কি বলতে পারি? মধ্য স্বরগম বলবো। এরপরে হচ্ছে অন্ত। অন্ত মানে কি? শেষ। তাহলে আদি, মধ্য আর হচ্ছে অন্ত স্বরগম। তাহলে অন্ত স্বরগমটা কি? অন্ত মানে শেষে যখন কোনো কি হবে, স্বরধ্বনির আগমন আসবে, তখনই সেটিকে আমরা কি বলবো? অন্ত স্বরগম বলবো। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসলে, অতিরিক্ত স্বরধ্বনি আসলে এরূপ স্বরগমকে আমরা কি বলবো? অন্ত স্বরগম বলবো। যেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার মূল শব্দ আছে দিশ। তাহলে মূল শব্দের অন্ত মানে শেষ। তাহলে তালবর স, এই তালবর সটা আমার হচ্ছে এখানে। যদি পরবর্তী শব্দ দেখো, যে শব্দটা দেখে আমরা পরীক্ষায় সহজে উত্তর করতে পারবো, সেটি হলো পরিবর্তিত শব্দ। মূল শব্দটা নয়, পরিবর্তিত শব্দ দেখেই আমাদের কি মনে রাখতে হবে যে এটি অন্ত স্বরগম, না আদি স্বরগম, না হচ্ছে মধ্য স্বরগম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, দিশ থেকে আমরা কি করেছি এখানে? দিশা। বেঞ্চ থেকে বেঞ্চি, সত্য থেকে সত্যি। তার মানে শেষে আমার কি ধ্বনি এসেছে? স্বরাগম এসেছে। তাহলে স্বরাগম যখন আসবে, মানে স্বরধ্বনি যখন আসবে, তখনই সেটিকে আমরা অন্ত স্বরাগম বলবো। এরপরে এই অন্ত স্বরাগমকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। তাহলে 3 ভাগটা কি? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, আর আরেকটি হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে আদি, মধ্য আর হচ্ছে অন্ত স্বরাগম। এখানে স্বরাগম আদি, স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে আদি স্বরাগম বা স্বরাগম যে 3 প্রকার, এই স্বরাগমের 3 প্রকারের বিপরীতকেই আমরা বলি স্বরলোপ। তাহলে বিপরীত যখনই হবে, স্বরাগমের বিপরীত যখন হবে, তখনই সেটিকে আমরা স্বরলোপ বলবো। তাহলে এই স্বরলোপকে আবার কি বলা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 3 ভাগটা কি? তোমরা স্বরাগম যে আমরা প্রথমে জানলাম যে 3 প্রকার, 3 প্রকার যা উদাহরণ আছে তার বিপরীতটি হলো স্বরলোপ। আবার এই স্বরলোপকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখেছি যে স্বরাগম আদি, মধ্য, অন্ত স্বরাগম। ঠিক অনুরূপভাবে স্বরলোপকেও 3 ভাগে ভাগ করা হয়, সেটি হলো আদি, মধ্য আর অন্ত স্বরলোপ। তাহলে আমি প্রথমে বলেছি তোমাদেরকে যে স্বরাগমটা হচ্ছে, যেমন আমরা প্রথমে করেছি স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন। ঠিক অনুরূপভাবে স্বরলোপ অর্থাৎ আদি স্বরলোপ হলো মূল শব্দ আমার যদি স্ত্রী থাকে, তাহলে স্বরাগম হলো স্ত্রী। আর এই পরিবর্তিত শব্দটি সামনে, অর্থাৎ মূল শব্দটি যখন পরিবর্তিত শব্দের পরে বসানো হবে বা পরে থাকবে, তখনই সেটিকে আমরা কি স্বরলোপ বলবো বা আদি স্বরলোপ বলবো। ঠিক অনুরূপভাবে মধ্য স্বরলোপ। তাহলে মধ্য স্বরলোপটা কি? স্বরাগমের মধ্যে আমরা দেখেছি যে ধর্ম, ধরম, প্রীতি, প্রীতি, মাঝখানে পরিবর্তন, ফিল্ম, ফিলিম। তাহলে ফিলিম যে আমার মূল শব্দ নয়, মূল শব্দ হচ্ছে আমার ফিল্ম, আর পরিবর্তিত শব্দ হচ্ছে আমার ফিলিম। তাহলে এই ফিলিমের পরে মূল শব্দ যখন বসবে, তখনই সেটিকে আমরা মধ্য কি বলবো? স্বরলোপ বলবো। আর একটি স্বরলোপ হলো অন্ত স্বরলোপ। তাহলে অন্ত স্বরলোপটা কি?
দিশ, দিশা, বেঞ্চ, বেঞ্চি, এটি হচ্ছে আমার স্বরাগম। আর সত্য হচ্ছে মূল শব্দ, সত্যি হলো আমার পরিবর্তিত শব্দ। তাহলে এই সত্যির পরে যখন মূল শব্দটা বসানো হবে তখনই সেটিকে আমরা স্বরলোপ বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা এই স্বরাগম আর হচ্ছে স্বরলোপকে এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি অপিনিহিতি শিক্ষার্থী বন্ধুরা। তো অপিনিহিতি এখানে দুটি নিয়ম রয়েছে, রস্বই আর উ আগে উচ্চারিত হবে। আর একটা কি, জ ফলা যুক্ত বর্ণের পূর্বে ই থাকলে সেটিকে আমরা কি বলতে পারবো, কি বলবো, অপিনিহিতি বলবো। যেমন এখানে ই উ আগে উচ্চারিত হবে, অর্থাৎ শব্দ আছে আমার সাধু, তাহলে এটিকে আমি ভাঙিয়েছি সা, স যোগ আ যোগ ধ যোগ উ, অর্থাৎ রস্বই উ আগে উচ্চারিত হবে। এই উটা কি হবে আমার রস্বই অথবা উ, রস্ব উ যখন আমার আগে উচ্চারিত হবে তখনই সেটিকে আমরা অপিনিহিতি বলতে পারি। যেমন সাধু, সাউথ, তাহলে রস্বউটা আমার এখানে কি পরবর্তী শব্দের আগেই কিন্তু কি হয়েছে, এখানে উচ্চারিত হয়েছে। 2 নম্বরের ক্ষেত্রে জ ফলা যুক্ত বর্ণের পূর্বে ই থাকবে। যেমন বাক্য, বাক্য হচ্ছে আমার মূল শব্দ, পরিবর্তিত শব্দ হচ্ছে এই বাক্য, তাহলে রস্বইটা আমার কি এসেছে, এই জ ফলার পূর্বে এসেছে। অনুরূপভাবে সত্য, সৈত্য এখানেও আমার মাঝখানে এসেছে। তাহলে অপিনিহিতি আমরা এভাবে মনে রাখবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে অসমীকরণ। তাহলে অসমীকরণ কি, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য। একই স্বর যখন বারবার আমরা বলি তখন সেটি শুনতে কিন্তু ভালো দেখায় না, তাই এটি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি কি হবে, যুক্ত হবে, তখন তাকে অসমীকরণ কি বলবো। দুটি শব্দ একসাথে আমরা যদি করি, দুটি পরপর শব্দ, যেমন আমি এখানে দিয়েছি ধপ ধপ, তাহলে ধপ ধপ, তাহলে এটি একরকম শব্দ, এটি ওই একই শব্দ, তাহলে ধপ ধপ। এই ধপ ধপ শব্দটাকে যদি ধপাধপ আমরা করি তাহলে এখানে আমার কি এসেছে, মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয়, তার মানে আমার এখানে কি ধপ, এই ধপের সাথে আকার যুক্ত হয়েছে, তাহলে আকার যুক্ত হয়ে আমার কি হয়েছে, ধপা ধপ হয়েছে। তাহলে এখানে টপ যোগ টপ দুটি শব্দ আমার, এই দুটি শব্দের একটিকে আমি কি করেছি, এখানে পরিবর্তন করেছি। তাহলে টপ টপ, টপ টপ না বলে আমরা টপা টপ বলতে পারি। এরপর গপ গপ কি করা হয়েছে, এখানে গপ আ গপ, তার মানে আকার এসেছে, অর্থাৎ স্বরধ্বনি যুক্ত হয়েছে। এইরকম যখন দুটি শব্দ থাকবে একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন আমরা স্বরধ্বনি কি করব, মাঝখানে স্বরধ্বনি যুক্ত করব, তখনই সেটিকে আমরা কি করব, অসমীকরণ বলবো। তো অসমীকরণের পর শিক্ষার্থী বন্ধুরা দেখো যে স্বরসঙ্গতি। স্বর মানে হচ্ছে প্রথমে আমার কি আসবে, স্বরাগম আসবে, অর্থাৎ আমার স্বরধ্বনি আসবে। আর সঙ্গতি মানে হচ্ছে আমার এখানে কি মিল, তাহলে মিল থাকতে হবে। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের যখন পরিবর্তন ঘটবে তখনই আমরা তাকে স্বরসঙ্গতি বলব। তাহলে একটি স্বরধ্বনির প্রভাবে একটি স্বরধ্বনি থাকবে, শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে সেটিকে আমরা স্বরসঙ্গতি বলবো। যেমন শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে আমার মূল শব্দ হচ্ছে মূলা, তাহলে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বর, তাহলে পরবর্তী শব্দটা আমার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে মূলা, তাহলে দেখো পরবর্তীতে আমার কি হয়েছে, মূল ও হয়েছে, ও হয়েছে, তার মানে এটা আমার পরিবর্তিত হয়েছে। অনুরূপভাবে দেশি কি হয়েছে, প্রথমে আমার এ, তারপর রস্বই দেশি, তাহলে পরবর্তী কি হয়েছে, পরিবর্তিত হয়ে ই হয়েছে, রস্বই আর রস্বই হয়েছে। তাহলে আমার এখানে দেখো যে প্রথমে আমার মূল শব্দ
ঠিক রয়েছে, পরবর্তী শব্দ ভুল। আবার পরবর্তীতে দেশি শেষের শব্দ আমার কি আছে, ঠিক হয়ে আছে, প্রথম শব্দটা কি হয়েছে, পরিবর্তিত হয়েছে। অনুরূপভাবে মধ্যগত অর্থাৎ বিলাতি, এখানে প্রথম শব্দ আর হচ্ছে শেষ শব্দ ঠিক রয়েছে। দেখো বিলাতি, বিলাতি, এখানে মাঝখানের শব্দটি পরিবর্তিত হয়েছে, অর্থাৎ প্রথম আর শেষেরটি যখন ঠিক থাকবে, মাঝখানেরটা যখন পরিবর্তিত হবে তখন সেটিকে আমরা কি বলবো, মধ্যগত বলবো। তাহলে স্বরসঙ্গতি তিন প্রকারের মধ্যে হচ্ছে প্রগত, পরাগত আর হচ্ছে মধ্যগত। তাহলে প্রগত মানে হচ্ছে প্রথম শব্দ ঠিক থাকবে, পরবর্তী দ্বিতীয় শব্দটি পরিবর্তিত হবে। পরাগতটা হচ্ছে পরের শব্দটি, পরের বর্ণটি কি হবে, পরিবর্তিত হবে। দেশি, দেশি পরিবর্তিত হবে। দ্বিতীয়টি পরিবর্তিত কি হবে না, প্রথমটি পরিবর্তিত যখন হবে তখনই সেটিকে আমরা কি পরাগত বলবো। আর মধ্যগতটা হচ্ছে প্রথম আর হচ্ছে শেষেরটি ঠিক থাকবে, কিন্তু মাঝখানেটাই কি হবে, যখন পরিবর্তিত হবে তখনই সেটিকে আমরা মধ্যগত স্বরসঙ্গতি বলবো। এভাবে আমরা সহজে কি করব, মনে রাখার চেষ্টা করব। তাহলে স্বরবর্ণ বা স্বরধ্বনির যে পরিবর্তন আমরা একটু আগে দেখলাম, এখন আমরা একটি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন সম্পর্কে দেখব। তাহলে ব্যঞ্জন ধ্বনি কি হবে, পরিবর্তনের মধ্যে আমরা প্রথমেই জানবো যে বিষমী ভবনটা কি। তাহলে এখানে দেওয়া আছে বিষমী ভবনটা হচ্ছে সমধ্বনির ব্যাপার। সমধ্বনি মানে সমান, দুটো সমধ্বনির একটি পরিবর্তিত হলে সেটিকে কি বলা হয়, বিষমী ভবন বলা হয়। তাহলে দুটো সমধ্বনির একই রকমের ধ্বনি থাকবে, এইরকম যখন থাকবে, একটি যখন আমরা পরিবর্তন করব তখনই আমরা তাকে বিষমী ভবন বলবো। যেমন লাল, দেখো এখানে একটি পরিবর্তন হয়েছে, প্রথমটি হচ্ছে নাল। শরীর, শেষেরটি পরিবর্তিত হয়েছে শরীর। তাহলে একটি যখন পরিবর্তিত হবে, দুটো সমধ্বনির একটি যখন পরিবর্তিত আমরা করব তখন সেটিকে বিষমী ভবন বলবো। এরপরে আরেকটি যেটি হলো ব্যঞ্জন চুক্তি। তাহলে বিষমী ভবন আর হচ্ছে ব্যঞ্জন চুক্তি দুটি একসাথে এখানে দেওয়া হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। এটিও হচ্ছে সমধ্বনির ব্যাপার, আর ব্যঞ্জন চুক্তিটাও হচ্ছে কি সমধ্বনির ব্যাপার। যেমন আমরা বলতে পারি ব্যঞ্জন চুক্তিটা হচ্ছে, চুক্তি মানে কি শেষ, বাদ যাওয়া। তাহলে দুটো সমধ্বনির একটি লোপ হলে, লোপ মানে কি বিলুপ্ত হয়ে যদি যায়, তাহলে সেটিকে আমরা ব্যঞ্জন চুক্তি বলবো। তাহলে যেমন এখানে আমি দিয়েছি যে বড় দিদি, তাহলে মূল শব্দ আমার বড় দিদি 1 2 3 4, এখানে আমার 4টি শব্দ রয়েছে, 4টি শব্দ রয়েছে, 4টি বর্ণ রয়েছে। তাহলে পরবর্তীতে দেখো বড়দি, তাহলে বড় দিদি থেকে বড়দি, পরবর্তীতে ছোট দাদা থেকে ছোটদা। তাহলে এখানে আমার কি হলো, বিচ্যুতি হলো, মানে বাদ গেল। তাহলে বিষমী ভবনটা হলো দুটো সমধ্বনির একটি পরিবর্তিত হবে, আর চুক্তি হলো দুটি হোক তিনটি হোক বর্ণ থাকবে, সেটি থেকে যদি বাদ যায়, বিচ্যুত হয়, তাহলে সেটিকে আমরা ব্যঞ্জন চুক্তি বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠের যতটুকু আলোচনা হলো, এই পাঠের কোনো যদি ভুল ত্রুটি থাকে, তোমরা যদি না বুঝতে পারো, তাহলে পরবর্তীতে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরাগম, অপিনিহিতি, বিষমী ভবন, ব্যঞ্জন চুক্তি, প্রগত, পরাগত, মধ্য, আদি মধ্য আর হচ্ছে অন্ত স্বরাগম, এগুলো সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে ধ্বনি পরিবর্তনের বাকি অংশ আমি তোমাদের আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের মতো এখানেই সমাপ্তি করতেছি ক্লাস। তোমরা বাড়িতে বসে তোমরা বাসায় একটু হলেও বই পড়ার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা, কারণ বসে থাকলে তুমি যা শিখেছ সম্পূর্ণই আমরা কি ধীরে ধীরে
হারিয়ে ফেলব। তাই আমাদের প্রত্যেক দিন অন্তপক্ষে 2 ঘন্টা করেও আমাদের বাড়িতে বসে বই পড়তে হবে। আর করোনার হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা যখন বাইরে যাব অবশ্যই মাস্ক পরে যাব। বাড়িতে এলে সাবান পানি দিয়ে কি করব, হাত ধোব, যাতে এই করোনা আমাদেরকে কি করতে না পারে, আঘাত হানতে না পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে বাসায় ভালো থাকো, তোমরা দোয়া করো, ঈশ্বরের কাছে আমরা সবাই প্রার্থনা করি যাতে এই করোনা থেকে আমরা অতি সত্বর মুক্ত হতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ তোমাদের সবাইকে।